नए गैंग बनाऊंगा, नहीं तो दूसरे गैंग में शामिल हो जाऊंगा। বান্ডিট কুইন সিনেমাটার কথা মনে আছে আপনাদের? ঠিক শুনছেন, বান্ডিট কুইন। সীমা বিশ্বাস অভিনয় করেছিলেন। সেই মুহূর্তে সীমা বিশ্বাস ছিলেন ফিল্ম ইনস্টিটিউটের একজন কৃতি ছাত্রী। সীমা বিশ্বাস, ফুলন দেবীর জীবন নিয়ে তৈরি হয়েছিল এই গল্প, যা দেখে ভারতবর্ষের চলচ্চিত্রপ্রেমী মানুষরা রীতিমতো চমকে উঠেছিলেন। সীমা বিশ্বাসের সেই অদম্য জেদ আর অভিনয় প্রতিভা দেখে। সিনেমার জন্য যে একটি মানুষ এত কিছু ত্যাগ করতে পারেন, সেটা বোধহয় প্রথম ভারতীয় চলচ্চিত্র দেখেছিলেন, যেখানে তাকে উচ্চ বর্ণর সামনে তাকে উলঙ্গ করে হাঁটানো হয়েছিল। সীমা বিশ্বাস এই চরিত্রটা করতে একটুও পিছু হটেননি। হয়তো ফুলন দেবীর এই চরিত্র তাকে অনেক বেশি উৎসাহিত করেছিল, অনেক বেশি আঘাত করেছিল তাকে। জাত পাত, উঁচু জাত, দলিত, এই নিয়ে যে বর্বরতা, তা নিয়ে সত্যিকারের বিবেকবান মানুষের হৃদয়ে করাঘাত করে, বারবার আঘাত করে। উচ্চবর্ণের দলিতদের পোকামাকড় হিসাবে দেখতেন বলেছিলেন ফুলন দেবী। 2001 সালে মৃত্যুর কিছুদিন আগে দুবাইয়ের মুশাওয়ারায় যোগ দিয়েছিলেন ফুলন দেবী। সেখানেই তার বেঁচে থাকা, অবিচার এবং লড়াইয়ের কথা বলেছিলেন খুব সাদামাটা ভাষাতেই। বান্ডিট কুইনে বারবার যা ফুটে উঠেছে খুব সহজভাবে। উত্তরপ্রদেশের জালনের কাছে একটি ছোট্ট গ্রামে 1963 সালের 10ই আগস্ট জন্ম হয় ফুলন মাল্লার। পরবর্তীতে দেশ তাকে চিনল ডাকাত রানী হিসাবে, চিনল ফুলন দেবী হিসাবে। নিজ মাল্লা হয়ে উঠবেন দেবী। জন্ম থেকে দারিদ্র আর সামাজিক বৈষম্যের মুখে পড়েছিলেন ফুলন দেবী। উত্তরপ্রদেশের মাল্লা তথাকথিত নিচু জাতি হওয়ায় সমাজের উচ্চবর্ণের শোষণ ছিল মাত্রা অতিরিক্ত। পরিবার এবং সমাজের চাপে মাত্র 10 বছরের একটি ছোট্ট মেয়ে বিয়ে করতে বাধ্য হয় 50 ঊর্ধ্ব এক ব্যক্তিকে। বিয়ের পর প্রতিনিয়ত যৌন নির্যাতন আর ধর্ষণের শিকার হতে হয়েছিল ফুলন দেবীকে। বাধ্য হয়ে থাকতে না পেরে সেখান থেকে পালিয়ে বাপের বাড়ি চলে আসে ফুলন। একে দলিত, তারপরে মেয়ে। শ্বশুরের ঘর ছেড়ে চলে আসার এই ঘটনা একঘরে করে দেয় ফুলনকে। তারপরেই স্থানীয় ডাকাতদের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় ছোট্ট ফুলনের। বন্ধু বিক্রম মাল্লার সঙ্গে মিশে ডাকাত দলে যোগ দিয়ে দেন ফুলন। বিক্রম মাল্লা খুন হয়ে যান অন্য ডাকাত দলের হাতে। অপহরণ করে নেওয়া হয় ফুলনকে। 3 সপ্তাহ ধরে লাগাতার ধর্ষণ করা হয় তাকে। গ্রামে সম্পূর্ণ নগ্ন করে ঘোরানো পর্যন্ত হয় ফুলনকে। এরপর ঠাকুররা একদিন অর্ধমৃত অবস্থায় রাস্তার ধারে ফেলে দিয়ে চলে যায় ফুলনকে। ভেঙে পড়ার মেয়ে ছিলেন না ফুলন। প্রতিশোধ নেওয়ার পণ করেছিলেন মাত্র 16 বছরের কিশোরী ফুলন মাল্লা, আর হয়ে উঠলেন ফুলন দেবী। যে গ্রামে তাকে নগ্ন করে ঘোরানো হয়েছিল, 1981 সালে সেই বেহময় গ্রামে ফিরে আসেন ফুলন। নিজের বিশাল ডাকাত বাহিনী নিয়ে ঠাকুরদের উপরে হামলা চালান ফুলন দেবী। গ্রামের চৌমাথায়, যেখানে তাকে উলঙ্গ করে ঘোরানো হয়েছিল, সেই চৌমাথায় ঠাকুর গ্যাংয়ের 22 জন ডাকাতকে দাঁড় করিয়ে তাদের বুকে গুলি করে মেরে ফেলেন ফুলন দেবী। এরপর মধ্যপ্রদেশের প্রতিটি নদী থেকে বয়ে চলে অনেক জল, অনেক উত্থান পতন। এরই মাঝে ভারত সরকারের উদ্যোগে 1983 সালে মধ্যপ্রদেশে নিজের গোটা গ্যাংসহ আত্মসমর্পণ করে ফুলন দেবী। 22টি হত্যা এবং 30টি ডাকাতির অপরাধে মোট 11 বছর কারাদণ্ড হয় তার। 1996 সালে তিনি জেল থেকে বেরিয়ে আসার পর সমাজবাদী পার্টির টিকিটে মির্জাপুর লোকসভা থেকে নির্বাচনে জিতে সাংসদে পৌঁছে যান ফুলন দেবী। 2001 সালে 25শে জুলাই দুপুর 1:30 বাড়ি থেকে বেরোতেই বন্দুকের গুলিতে ঝাঁঝরা হয়ে যান ফুলন। 2001 সালে মৃত্যুর কিছুদিন আগে দুবাইয়ের আলমি মুশাওয়ারার যোগ দিয়েছিলেন ফুলন দেবী। সেখানেই তার বেঁচে থাকা, অবিচার আর লড়াইয়ের কথা বলেছিলেন খুব সাদামাটা ভাষাতেই। বুঝিয়ে দিয়েছিলেন ডাকাত দাগিয়ে দিয়ে সমাজ তার লড়াইকে অস্বীকার করতে চেয়েছে। নিপীড়িতদের জন্য মর্যাদার দাবি করেছিলেন ফুলন। তিনি বলেছিলেন, আমার নাম ফুলন দেবী, লোকে আমাকে দস্যুরানী বলেই চেনে। আমি জানতাম না এত সংগ্রামের পর আমি বেঁচে থাকব। আমি আপনাদের সকলের মাঝে পৌঁছে যাব, এত সম্মান সমাদর পাব।
এটা কখনোই ভাবিনি। 4 বছর আমি জঙ্গলে জঙ্গলে ঘুরেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের ভারতে বলে একটু থমকে যান। এমন এক অনুষ্ঠানে আমার এমন কথা বলা উচিত নয়, তবুও আমি বলবো। আমার কি হয়েছে তা আমি আপনাদের বলবো। আমাদের সামন্তরা, বিশেষ করে ধনীরা, আমি যদি এমন জাতের নাম বলি লোকে বলবে পুলন দুবাই গিয়ে জাত নিয়ে কথা বলে এসেছে। এত উঁচু বর্ণের মানুষ যারা জাতিভেদ প্রথায় বিশ্বাস করে, তারা আমার মতো গরিব, দলিত, নির্যাতিত সংখ্যালঘুদের পোকামাকড় মনে করে। আমরা মানুষ নই। তাই আমি সেই মানুষদের দেখিয়ে দিয়েছি যে আমিও একজন মানুষ। আপনারা আমাদের মেরে ফেললে আমরাও চুপ করে বসে থাকবো না, আমরাও পাল্টা লড়াই করব। অনেকবার ভেবেছি আত্মহত্যার কথা, মরার কথা, কিন্তু তারপর ভাবলাম প্রতিদিন হাজার হাজার মেয়ে মরে যায়। লোকে আমাকে ডাকাত বলে চেনে, ডাকাত ফুলন দেবী। আচ্ছা বলুন তো, আমার কি 4টে হাত পা আছে? ওরা বলে ও চম্বল উপত্যকা থেকে এসেছে। চম্বল উপত্যকায় কি আমার বাবা মা আমাকে জন্ম দিয়েছে? আমার একটাই অপরাধ যে আমি কুঁড়ে ঘরে জন্মেছি, দরিদ্র পরিবারে জন্মেছি, নিপীড়িত সমাজে জন্মেছি। তাহলে কি আমার বেঁচে থাকার অধিকার নেই? আমার ভাই ও বোনেরা, আমি কোনো ভুল করিনি। আমি ভারতেও মঞ্চে দাঁড়িয়ে কথা বলি। আবু ভাইয়ের সঙ্গে এখানেও অনেক জমায়েত হয়েছে, অনেক বড় সমাবেশ হয়েছে। আমি কোনো অন্যায় করিনি। আপনারা নিশ্চয়ই শুনেছেন, আপনারা অনেকেই সেখানকার বাসিন্দা। সীতার কারণে মানুষ এখনো রাবণের কুশপুত্তলিকা পোড়ায়। রাবণের একমাত্র অপরাধ ছিল যে তিনি একজন মহিলাকে তুলে নিয়ে গিয়েছিলেন, এবং মানুষ এখনো তার কুশপুত্তলিকা পোড়াচ্ছে। তাহলে আমি কি ভুল করেছি? এই রকম রাবণেরাই তো আমার উপর অত্যাচার করেছিল। আমি সেই রাবণদের জবাব দিয়েছিলাম। ফুলন দেবী একজন ডাকাত, একজন দস্যু। শুধুমাত্র শ্রদ্ধেয় মোলায়েম সিংজির কারণে আমার নাম নেওয়া উচিত নয়। আজ আমি সমাজের মধ্যে দাঁড়িয়ে আছি। তা না হলে অনেক বড় ষড়যন্ত্র করা হতো। আমি কোনো অন্যায় করিনি। যারা আমাকে যন্ত্রণা দিয়েছে, যারা আমাকে সমাজে যোগ্যভাবে বাঁচতে দেয়নি, রাগে মানুষ ভালো কাজ করে না, রাগ করে শুধু অন্যায় করে। আর ভালো মন্দ যাই ঘটুক না কেন, এটা একটা শিক্ষা দেওয়ার জন্যই ঘটেছে। আপনারা যদি আমার মতো বোন মেয়েদের প্রতি অন্যায় অত্যাচার করেন, তাহলে যে কোনো মহিলাই ঘর থেকে বেরিয়ে তার অধিকারের জন্য লড়াই করার জন্য দাঁড়াবেন। তাই আমার ভাই ও বোনেরা, ওরা আমাকে ডাকাত বলে ডেকে দিয়েছে, ঘোষণা করেছে। আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে সবাই এক বক্তৃতা দেয়, কারো আর কোনো ভাষণ বাকি নেই। বলুন তো, আমাকে দেখে কি ডাকাত মনে হয়? ডাকাত কারা? আপনারা আমাকে যন্ত্রণা দিয়েছেন, লুট করেছেন, মারধর করেছেন। ডাকাত আসলে সেই অসাধু লোকেরা যারা আমার মতো মহিলাদের লুটপাট করে। তাই আমার ভাই ও বোনেরা, 4 বছর আমি জঙ্গলে ঘুরেছি, 11 বছর আমি জেলে থেকেছি। জেলেও আমাকে পাগল মহিলাদের সঙ্গে রাখা হয়েছিল, আমাকে ভালো জায়গায় রাখা হয়নি। ওই মহিলা পাগল, এই বলে আমাকে পাগলদের সঙ্গে রাখা হয়েছিল। আমাকে 11 বছর জেলে রাখার পরেও তারা আমাকে আদালতে হাজির করেনি। জেল থেকে ছাড়া পাওয়ার পরে ভারতে প্রচণ্ড ঝড় ওঠে। এত বড় ডাকাত মুক্তি পেয়েছে, বড় অন্যায় হয়েছে। কিন্তু কেবল আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ আর ঈশ্বরের অনুগ্রহে আজ আমি আপনাদের এখানে এসেছি। এই বলে সেদিনকার সেই বক্তব্য তিনি শেষ করেন। আজও ভারতের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে এখনো রয়ে গেছে দলিতদের প্রতি অত্যাচার। উচ্চ বর্ণের ঠাকুররা আজও দলিতদেরকে মনে করে সমাজের আর 5টা পশুর মতন, জন্তুর মতন। মুখে যতই শিক্ষা করুক, যতই বলি গণপ্রজাতন্ত্র ভারত, তবুও তারই ভেতরে রয়ে গেছে এই ছোট ছোট নরকের গিটগুলো। আসুন, এর থেকে বেরিয়ে আসুন। আপনার পরিচয় হোক আপনার ব্যবহার, আপনার শিক্ষা, আপনার ভাবনা। আর এই ভিডিওটা কাউকে দুঃখ দেওয়ার জন্য নয় বা কষ্ট দেওয়ার জন্য নয়, শুধু তথ্যের জন্য। আজ এ পর্যন্তই। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে যান। আর এমন ভিডিও পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।